আজ গোরস্থানের পরিবেশটা একটু অন্যরকম। আকাশে মেঘ নেই, পূর্ণিমার চাঁদের আলোয় পুরো গোরস্থানটা দিনের মতো ফর্সা হয়ে আছে। কিন্তু এই চাঁদের আলোতেও কেমন যেন একটা হিমশীতল ভয় লুকিয়ে আছে। আজ করিম আর রতন যে লাশটি এনেছে সেটি কোনো হাসপাতাল বা থানা থেকে আসেনি। গোরস্থানের পেছনের জঙ্গলে একটা ভাঙাচোরা কুঁড়েঘর ছিল। সেখানে এক বৃদ্ধ একাই থাকত। আজ বিকেলে গ্রামের এক রাখাল ছেলে তার পচা গলা লাশ দেখতে পেয়ে সবাইকে খবর দেয়। গ্রামের কেউ লোকটাকে চেনে না, তাই চেয়ারম্যানের কথায় করিম আর রতন লাশটাকে দাফন করতে নিয়ে এসেছে। ভাইজান, চাঁদের আলোতে গোরস্থানটাই কেমন জানি অদ্ভুত লাগতাছে। সব কবরগুলা মনে হইতাছে জায়গা আছে, আর এই বুইড়ার লাশটা এত হালকা কেন? মনে হইতাছে ভিতরে হাড্ডি মাংস কিচ্ছু নাই, খালি চামড়া দিয়া ঢাকা। বেশি কথা কইস না রতন, লাশের ওজন নিয়ে কথা কইতে নাই। লোক তার বয়স হইছিল, খাইতে পারতো না ঠিক মতো, তাই হয়তো শুকাইয়া কাঠ হইয়া গেছে। না ভাইজান, খালি শুকাইয়া গেলে কি লাশ এত হালকা হয়? আমার তো হাত পা কাঁপতাছে। কাটিয়াটা ধরার পর থাইকাই মনে হইতাছে হাতের তালু ঠান্ডা বরফ হইয়া যাইতাছে। আর কেমন জানি একটা গন্ধ আসতাছে, পচা লাশের গন্ধ না, ঠিক যেন পোড়া চামড়ার গন্ধ। আহ, কইলাম না চুপ কর। রাইতের বেলা গোরস্থানে আইসে এত খুদ ধরতে নাই। বড় বড় শ্বাস নে, গন্ধ পাবি না। আর তাড়াতাড়ি পাহাসালা, এই মরা মাটি চাপা দিয়া বাড়ি ফিরতে পারলেই বাসি। ওরে বাপরে ভাইজান, খাটিয়ার তলা দিয়া কি যেন একটা শর্ট কইরা চইলা গেল না? বিলাই নাকি অন্য কিছু? আর লাশের কাপড়টা কেমন জানি নিজে নিজেই নড়তাছে মনে হইতাছে, বাতাস তো নাই। রতন, তুই যদি আর একটাও ফালতু কথা কস, তোরে এক লাইহানে রাইখা আমি চইলা যাবো কিন্তু। জব্বার বাইরে ডাক দেখইলাম। গোরস্থানের গেট আগে থেকেই খোলা ছিল। জব্বার আলী ভেতরে একটা পুরনো কবরের পাশে বসে তসবিহ পড়ছিলেন। করিম আর রতন লাশ নিয়ে ভেতরে ঢুকতেই জব্বার আলী এগিয়ে এলেন। লাশের মুখের ওপর থেকে কাপড়টা সরাতেই জব্বার আলীর চোখ ভয়ে বড় বড় হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। করিম, এই লাশ তোমরা কই থাইকা আনলা? ওরে তো এই গোরস্থানে দাফন করা যাইব না। কেন জব্বার ভাই, কি হইছে? আপনি এই বুইরারে চিনেন নাকি? চিনবো না কেন? ওর নাম হইতাছে কালু। আইস থাইকা 40 বছর আগে ওরে গ্রাম থাইকা বাইল কইরা দেওয়া হয়েছিল। ওরে তোমরা চিনবা না, তখন তোমরা অনেক ছোট। কেন বাইর কইরা দিছিল জব্বার ভাই? ও কি চুরি করছিল? ও টাকা পয়সা চুরি করতো না রতন, ও চুরি করতো মরা মানুষের কাপড়ের কাপড়। রাইতের বেলা ও গোরস্থানে ঘুরে বেড়াইতো। নতুন কবর দেওয়া হইলে রাইতের অন্ধকারে কবর খুইরা মরা লাশের গা থাইকা সাদার কাফনের কাপড় খুইলা নিয়া বাজারে বেচত। ওর মতো জঘন্য কাফন চোর এই তল্লাটে আর আসিল না। কথাগুলো শুনে রতনের গা শিউরে উঠল। করিম অবাক হয়ে লাশের দিকে তাকালো। যে মানুষটা সারা জীবন মৃত মানুষের কাফন চুরি করেছে, আজ সে নিজেই কাফন পরে খাটিয়ার ওপর শুয়ে আছে। জব্বার ভাই, ও যা পাপ করার তা দুনিয়াতেই কইরা গেছে, এখনও মইরা গেছে। মৃত মানুষের দাফন না কইরা ফিরাইয়া দেওয়া তো আমাকে ধর্মে নাই। আল্লাহ ওর বিচার করব, আমরা ওর দাফন করব।
আপনি শুধু জায়গাটা দেখায়া দেন। জব্বার আলী অনেকক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর গোরস্থানের একদম শেষ প্রান্তে কাটা ঝোপের পাশে একটা জায়গা দেখিয়ে দিলেন। করিম আর রতন সেখানে গিয়ে কবর খুঁড়তে শুরু করলো। মাটি বেশ নরম ছিল, তাই কবর খুঁড়তে খুব বেশি একটা সময় লাগলো না। ভাইজান, আমার কিন্তু এই লোকটারে ধইরা কবরে নামাইতে আইসকা কেমন জানি ঘৃণা লাগতাছে। যে মাইনসের কাফন চুরি করছে তারই আমরা নতুন কাফন পরাইয়া কবর দিতাছি। ঘৃণা করিস না রে রতন, আমরা আমাগো দায়িত্ব পালন করতাছি। বিসমিল্লাহ কইয়া লাশটা ধর। তারা দুজনে মিলে কালুর লাশটা ধরাধরি করে কবরের ভেতর নামিয়ে রাখল। নতুন সাদা কাফনের কাপড়ে কালুর লাশটা ঢাকা, কিন্তু লাশটা কবরের মাটি ছোঁয়ার সাথে সাথেই একটা অদ্ভুত এবং লোমহর্ষক ঘটনা ঘটতে শুরু করলো। পূর্ণিমার আলোয় তারা স্পষ্ট দেখতে পেল কালুর গায়ের সেই নতুন সাদা কাফনটা হঠাৎ করেই হলুদ হতে শুরু করেছে। চোখের পলকেই সাদা কাপড়টা পুরনো ময়লা আর ছোপ ছোপ রক্তের দাগে ভরে গেল, যেন কাপড়টা 10 বছরের পুরনো কোনো কাপড়। ভাইজান, কাফনের কাপড়টা এমন পয়সা গেল কেমনে? রতন কথা শেষ করার আগেই কবরের দুই পাশের মাটির দেয়াল থেকে অদ্ভুত শব্দ আসতে লাগলো। করিম আর জব্বার আলী অবাক হয়ে দেখল কবরের দেয়াল ফেটে ভেতর থেকে অসংখ্য পুরনো ময়লা আর ছেঁড়া কাফনের কাপড় সাপের মতো বেরিয়ে আসছে। সেই ছেঁড়া কাপড়গুলো জ্যান্ত সাপের মতো কালুর লাশের ওপর আছড়ে পড়ল এবং তার পুরো শরীরটাকে পেঁচিয়ে ধরতে লাগলো। কালুর লাশটা যেন সেই শত শত ছেঁড়া কাপড়ের নিচে চাপা পড়ে যাচ্ছে, আর সেই ছেঁড়া কাপড়গুলোর ভেতর থেকে একটা ফিসফিসে হাহাকার করা কণ্ঠস্বর ভেসে এলো। আমাগো কাফন ভিড়াইয়া দে, তুই আমাগো উলঙ্গ কইরা রাখছিলি, আইস তোর লাশের গায়ে কোনো কাফন জুটবো না। ভাইজান, এইগুলা কি হইতাছে? মাটির তলা থাইকা এতগুলা কাফনের কাপড় আইলো কই থাইকা? চলেন ভাইজান, আমরা পালাইয়া যাই। পালায়া কই যাবি রে রতন? এইটা তো কোনো ভূত প্রেতের কাম না, এইটা হইল আল্লাহর বিচার। পালায়া আল্লাহর বিচার থেকে বাঁচার সাধ্য কারণ নাই। চুপচাপ খাড়াইয়া দেখ, পাপের শাস্তি কত ভয়াবহ হইতে পারে। জব্বার আলী ভয়ে মাটিতে বসে পড়ে চোখ বন্ধ করে সূরা পড়তে লাগলেন। পূর্ণিমার আলোতে গোরস্থানের ওই কবরের দৃশ্যটা যেন নরকের মতো ভয়ঙ্কর হয়ে উঠেছে। কবরের দেয়াল থেকে বেরিয়ে আসা সেই শত শত পুরনো রক্তমাখা আর কাদামাখা ছেঁড়া কাফনগুলো কালুর নতুন সাদা কাফনটাকে চিরে টুকরো টুকরো করে ফেলেছে। মুহূর্তের মধ্যে কালুর গায়ের নতুন কাফন উধাও হয়ে গেল। তার বদলে সেই পুরনো স্যাঁতস্যাঁতে ছেঁড়া কাপড়গুলো কালুর লাশটাকে আষ্টে পিষ্টে পেঁচিয়ে ধরল। কালুর লাশের মুখটা এমনভাবে বিকৃত হয়ে গেল যেন মরে যাওয়ার পর সে প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করছে। ছেঁড়া কাপড়ের ভেতর থেকে হাহাকার করা সেই ফিসফিসে কণ্ঠস্বরগুলো আবার ভেসে এলো। আমাদের সম্মান তুই বেইচা খাইছিলি কালু, আইস তোর সম্মান আমরা খাইরা নিলাম। এই পচা দুর্গন্ধওয়ালা কাফনের কাপড়েই তোর শেষ সম্বল। ভাইজান, লাশটা নাকি ওইগুলার ছাইরা দিব না? লোকটা তো মইরাই গেছে। হ্যাঁ, যে মানুষ দুনিয়াতে মরা মানুষের সম্মান নষ্ট করছে, আখিরাতে তার নিজের কোনো সম্মান জুটল না রে রতন। এই ছেঁড়া কাফনগুলা ওই সব মরা মানুষের, যাদের কবরে
কালু রাইতের অন্ধকারে হাত দিছিল। ওরা তাকে পাওনা বুঝাইয়া নিতাছে। করিম ধীর পায়ে কবরের একদম কাছে গিয়ে দাঁড়ালো। তার চোখে ভয় নেই, আছে এক গভীর বিষণ্ণতা। সে কবরের ভেতরে সেই অদৃশ্য আত্মাদের উদ্দেশ্যে সম্মান জানিয়ে মাথা নোয়ালো। হে অজানা আত্মারা, কালু আপনাকে যে ক্ষতি করছিল আমি জানি তার কোনো ক্ষমা নাই। আপনারা হয়তো আপনাকে পাওনা নিয়ে নিছেন, ওর দুনিয়ার কাফন আপনারা কাইরা নিছেন। এখন ওরে মাটির তলে যাওয়ার রাস্তা কইরা দেন। গোরস্থান তো শান্তির জায়গা, এইখানে এত অশান্তি কইরা রাইখেন না। করিমের কথাগুলো যেন গোরস্থানের বাতাসে মিশে গেল। ধীরে ধীরে সেই ফিসফিসে হাহাকার করা কান্নার আওয়াজগুলো শান্ত হয়ে এলো। কবরের দুই দেয়াল থেকে নতুন করে আর কোনো ছেঁড়া কাপড় বের হলো না। কালুর লাশটা সেই পুরনো পচা ছেঁড়া কাফনগুলোর নিচে স্থির হয়ে রইল। লাশের বিকৃত মুখটা আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, করিম, জলদি মাটি দেও। ওর পাপের শাস্তি ও কবরে নিয়ে গেছে। এই পচা কাফনের কাপড় গায়ে দিয়াই ওরে রোজ হাসরের ময়দানে উঠতে হইব। হজবার ভাই, রতন, কোদাল ধর, বিসমিল্লা কইয়া মাটি ফেলা। রতন আর করিম খুব দ্রুত মাটি চাপা দিতে শুরু করলো। সাধারণত লাশ দাফন করার সময় তাদের মনে একটা মায়া কাজ করে, কিন্তু আজ কালুর কবরে মাটি দেওয়ার সময় রতনের মনে শুধুই ঘৃণা আর আতঙ্ক। দ্রুত মাটি দিয়ে তারা কবরটা সমান করে ফেলল। দাফন শেষে মোনাজাত করে তারা তিনজন গোরস্থানের গেটের দিকে এগিয়ে এলো। পূর্ণিমার আলো তখনও চারপাশ আলোকিত করে রেখেছে, কিন্তু তাদের মনে হচ্ছে আজ রাতে তারা অন্ধকারের সবচেয়ে ভয়ঙ্কর রূপটা দেখে ফেলেছে। ভাইজান, আমার একটা কথা বিশ্বাস করতে খুব কষ্ট হইতাছে। কি কথা? কালু তো কাফনের কাপড় চুরি কইরা বাজারে ব্যস্ত টেকার লাইগা। সেই টেকা দিয়া হয়তো সে খাইছে, পড়ছে, আরো কত কি করছে, কিন্তু মরার পর সেই টেকা দিয়া তার নিজের লাইগা একটা পরিষ্কার কাফনের কাপড়ও জুটল না। মাইনসের এত লোভ কিসের লাইগা ভাইজান? এইটাই তো দুনিয়ার সবচেয়ে ধোকারের রতন। মানুষ ভাবে চুরি চামারি কইরা মানুষের হক মাইরা সে অনেক লাভবান হইতাছে, কিন্তু সে জানে না তার প্রত্যেকটা পাপের হিসাব জমতাছে। কালু ভাবছিল মরা মাইনচের তো আর জ্যান্ত মানুষের মতো হাত পা নাই, তারা আর তার কি বিচার চাইব। কিন্তু আইজ দেখলি তো মরা মানুষও তাগর সম্মান ফিরাইয়া নিতে জানে। করিম ঠিকই কইছে রতন। আমরা গোরস্থানের পাহারাদার, আমরা জানি এই মাটির তলে কত বিচার রাইতে রাইতে ফয়সালা হয়। কালুর মতো জঘন্য মানুষের দাফন কইরা আইজ আমরা খুব বড় একটা শিক্ষা পাইলাম। হজব্বার ভাই, আইজ থাইকা গোরস্থানের প্রত্যেকটা কবর আমার কাছে এক একটা আদালত মনে হইব। আর এই কাফনের কাপড়ের হিসাব আল্লাহ ছাড়া হয়তো আর কেউ মিলাইতে পারবো না। চল রতন, বাড়িতে যাই, তুই ভ্যানটা নে। রতন আর করিম ভ্যানটা নিয়ে বাড়ির দিকে হাঁটা ধরল। গোরস্থানের সীমানা পার হয়ে মেঠো পথ ধরে ভ্যান ঠেলে এগোচ্ছে রতন। রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু ভ্যানের চাকার ক্যাচক্যাচ শব্দ ভেসে আসছে। গোরস্থানের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর দুজনের মুখেই কোনো কথা নেই, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই রতন হঠাৎ থমকে দাঁড়ালো। ভাইজান, আপনি কি কোনো গন্ধ পাইতেছেন? গন্ধ? আমার কিসের গন্ধ? মরা লাশের পচা গন্ধ তো আর নাই, বাতাস তো পরিষ্কার। না ভাইজান, পচা গন্ধ না, কেমন জানি খুব মিষ্টি একটা সুবাস আসতেছে, ঠিক যেন গোলাপ জল আর আতরের গন্ধ। গোরস্থানের ওই বিদঘুটে গন্ধের পর এই সুবাস কই থেকে আইলো? করিম নিজেও এবার গন্ধটা টের পেল। সত্যি অদ্ভুত এক পবিত্র সুবাসে চারপাশটা ভরে উঠেছে।
বাতাসটা যেন হঠাৎ করেই খুব স্নিগ্ধ হয়ে গেছে। করিম ভ্যানের উপর নজর বোলাতেই চাঁদের আলোয় কিছু একটা দেখে চমকে উঠল। খালি ভ্যানের ঠিক মাঝখানে ধবধবে সাদা কিছু একটা রাখা। রতন, ভ্যানের উপরে ওইটা কি? ইয়া আল্লাহ ভাইজান, এইটা তো একটা আস্ত কাফনের কাপড়, একদম নতুন। কিন্তু এইটা ভ্যানের উপরে আইলো কেমনে? আমরা তো লাশের সাথে কাফন কবরে দিয়ে আইছি। করিমের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। সে কাপা কাপা হাতে কাপড়টা ধরল। একদম খাঁটি সুতির নতুন কাপড়, কাপড়টা ভাঁজ করা। আর এই কাপড় থেকেই সেই মন মাতানো আতরের সুবাস ভেসে আসছে। করিমের বুঝতে বাকি রইল না এটা ঠিক সেই কাপড়টাই যেটা আজ বিকেলে সে নিজের জমানো টাকা দিয়ে বাজার থেকে কিনে এনেছিল কালুকে পরানোর জন্য। রতন, এইটা তো কালুর কাফন। এইটা তো আমি নিজের হাতে ওরে পরাইছিলাম, কিন্তু এইটা কবরের মাটি ফুইরা আবার আমাকে ভ্যানে কেমনে ফিরে আইলো? ঠিক তখনই পেছন থেকে কারো ছুটে আসার শব্দ শোনা গেল। দুজনেই চমকে পেছনে তাকিয়ে দেখলো জব্বার আলী হাঁপাতে হাঁপাতে তাদের দিকে ছুটে আসছেন। করিম, ও করিম, খারাও। কি হইছে জব্বার ভাই? আপনি এমন কইলা দৌড়ায় আইলেন কেন? তোমরা সইলা যাওয়ার পর আমি গোরস্থানের মেইন গেটে তালা দিতেছিলাম। হঠাৎ কালুর কবরের দিক থেকে একটা অদ্ভুত আলো দেখতে পাইলাম। ভয় পাইলেও আমি সাহস কইরা আগাইয়া গেলাম। গিয়া দেখি কি দেখছেন জব্বার ভাই? কালুর নতুন কবরটার মাটি কেমন জানি ফুইলা উঠছে, আর তার ঠিক মাঝখান তাইকা এই সাদা ধবধবে কাফনের কাপড়টা নিজে নিজেই মাটির উপরে উইঠা আইলো। তারপর একটা দমকা বাতাস আইসা কাপড়টারে উড়াইয়া তোমাকে ভ্যানের দিকে নিয়ে গেল। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারতাছি না। রতন আর জব্বার আলী দুজনেই এবার করিমের দিকে তাকালো। করিমের দু চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরছে। সে কাফনের কাপড়টা বুকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকালো। রতন, চেয়ারম্যান সাহেব তো খালি লাশটা দাফন করতে কইছিল, কাফনের কোনো টেকা তো দেয় নাই। আমি ভাবছিলাম লোকটা তো গরিব, আমার নিজের হালাল কামাইয়ের জমানো টেকা ভাইঙাই ওর লাইগা নতুন কাফনের কাপড় কিনা আনি। তার মানে এই কাফনের কাপড় আপনার নিজের হালাল টেকার কিনা? হরে রতন, আর এই জন্যই মাটির তলের ওই আত্মারা এই কাফনটারে ছিঁড়া ফেলে নাই। কালুর মতো একজন কাফন চোর যে সারা জীবন মানুষের হক মাই দেখাইছে, তার পচা গুণাগার শরীরে আমার মতো একজন গরিবের হালাল কামাইয়ের কাফন জড়ানো থাকুক, এইটা আল্লাহ তাআলা কবুল করেন নাই। তাই ওর পাপের শাস্তি হিসেবে ওই সেরা পচা কাফনগুলাই ওর নসিবে জুটছে। আর আমার হালাল টেকার পবিত্র কাফন আল্লাহ আমারে ফিরাইয়া দিছেন। জব্বার আলী আর রতনের গা কাটা দিয়ে উঠল। প্রকৃতির কি অদ্ভুত আর নিখুঁত বিচার! পাপীর শরীরে এক সুতো হালাল কাপড়ও যে মাটি সহ্য করে না, আজ তারা নিজেদের চোখে সেটা দেখল। সুবাহান আল্লাহ। করিম, তোমার নিয়ত পরিষ্কার আছিল দেখাই আল্লাহ তোমার জিনিস তোমারে ফিরাইয়া দিছেন। এই কাফন তুমি যত্ন কইরা রাইখা দিও। এইটা শুধু একটা কাপড় না রে বাজান, এইটা তোমার সততার প্রমাণ। পূর্ণিমা চাঁদটা যেন এখন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। করিম সযতনে সুগন্ধি কাফনটা ভাঁজ করে নিজের কাঁধে রাখল। রতনের মনে আর কোনো ভয় নেই, বরং তার বুকটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠেছে। আজ রাতে গোরস্থানের অন্ধকার তাদের শুধু পাপের ভয়ঙ্কর পরিণতি দেখায়নি, সততা আর হালাল উপার্জনের যে কত বড় সম্মান সেটাও শিখিয়েছে। বাতাসে আতরের সুবাস মেখে ভ্যানটা আবারও সামনের দিকে এগুতে লাগলো। পেছনে পড়ে রইল কালুর কবর আর তার জীবনের চুরি করা কাফনের যত ঋণ।